আমি আশায় বুক ভরে কারের দরজা টান দিলাম। ভেবেছিলাম ভিতরে বসা আরাফের চোখ হয়তো আজ টলমল করবে। দীর্ঘ 10 বছরের অবসান ঘটিয়ে আজ তাকে কাছে টেনে নিব। আমার গায়ের গন্ধ কি আরাফ খুঁজে নিবে? আবার সে আগেকার মতো কাছুমাছু হয়ে বুকে লেগে থাকবে কি আগের মতোই? আমার সে জল্পনা কল্পনা শত আশা যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। আমি যেখানে আরাফকে কল্পনা করেছিলাম সেখানে আরাফ নেই। ড্রাইভার বলল, আপনি কারে উঠে বসুন তাড়াতাড়ি, এই টাইমে জ্যাম লেগে যাবে রাস্তায়, আমাদেরকে জলদি রওনা হতে হবে। আমি কারে উঠে বসলাম। ভিতর ভিতর কষ্ট আর সাফা আর্তনাতে নিজেকে ঝিমিয়ে নিলাম। আঙ্কেল কেমন আছেন? তিনিও আজ এত বছর পর আসতে পারলেন না আমাকে নিতে। এসব বাবার ফুসরত হওয়ার আগেই কখন যে বাসায় এসে গেলাম আমি টেরই পেলাম না। এই একই বাসা, একই গেট, গেটের রংটা সম্ভবত নীল ছিল আগে, এখন সোনালি। বহুতলে বাসাটার রঙও পরিবর্তন হয়েছে। গাড়ির ভিতরে ঢোকার সময় যে দারোয়ান চাচা গেট খুলে দিলেন, সে দারোয়ান চাচাও একই। আগে তার বাড়িতে কিছুটা কালো কালো আভা ছিল সাদার মধ্যে, এখন পুরোপুরি কালো লোপ পেয়েছে, সাদা ধবধবে। আমি কার থেকে নামলাম, দৃঢ় পায়ে বাসায় প্রবেশ করলাম। একই বাসা, একই রকম সব যেন আছে। ড্রয়িং রুমে কয়েকজন হুজুর দেখতে পেলাম বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আমি ফাঁস কাটিয়ে 2 পা এগোলাম। আন্টি এগিয়ে এলেন। আরাফকে দেখতে পেলাম আমার ফাঁস কাটিয়ে সামনে চলে গেল। আমাকে দেখেও না দেখার বাহানা ধরে এড়িয়ে গেল। চোখ ছলছল করে উঠল আমার। কান্না ধরে রাখতে পারলাম না। আন্টি আমাকে ধরে রুমে নিয়ে গেলেন। তারপর খাটে বসালেন। বসিয়ে বললেন, ছেলে হয়তো রাগ করে আছে, চিন্তা করিস না মা, সব ঠিকঠাক হয়ে যাবে। আজকে বাসায় তোর আঙ্কেলের জন্য মিলাদ পড়ানো হচ্ছে তো, তাই হয়তো সেদিকে মন দিয়েছে আরাপ। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আঙ্কেলের জন্য মিলাদ? আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, কার জন্য মিলাদ? আজ বছর 5 হলো মানুষটার নাই রে মা। আমি যেন বাসা হারিয়ে পেলাম কোনো কিছু বলার। যে মানুষটা এতদিন আমাকে আশ্রয় দিয়েছিল, আজ কিনা সেই মানুষটাই নেই। আর আমি জানিও না এই এক জীবন আমার থেকে আর কত কিছু কেড়ে নিবে, আর কি কি কেড়ে নিবে আমার কাছ থেকে। মিলাদ শেষ হয়, বসার মেহমানরাও চলে যায়। আন্টি আমার রুমে এসে বলে যান আমি যেন আরাফের কাছে না যাই, তার মন ভালো নেই এখন। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, কেন আমি আরাফের কাছে যাব না? আন্টি এর সরাসরি কোনো উত্তর আমাকে দেয়নি। আন্টি চলে যান রুম থেকে। আমি আন্টির কথা না শুনে আরাফের রুমে যাই। দরজা ঠেলে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতে সিগারেটের গন্ধ আমার নাকে আসে। টেবিলের এক কোণে সিগারেটের একটা প্যাকেটও দেখি। খাটের পাশের টেবিলে দেখি লাইটার। এক দেওয়ালে বড় করে বানানো শোকেসের ভিতর বেশ কতগুলো ট্রফি দেখি। ট্রফির সামনে যাই, দেখতে পাই আমার আরাফের নামের নিচে লেখা নটরডেম কলেজ। গর্বে আমার বুকটা বড় হয়ে যায়। আমার আরাফ নটরডেমে পড়ছে। এদিকে রুমে সিগারেটের প্যাকেট দেখে আমার আর বুঝতে বাকি রইল না কিছু। আরাফ বিছানায় শুয়ে আছে, মোবাইল টিপছে। আমি আরাফের কাছে গেলাম, আরাফের পাশে বসলাম। সে অভ্যাস হয়ে ফিরে গেল, আমার দিকে তাকালো না। অভিমানে জমা মন তার কোথাও যেন গিয়ে শক্ত হয়ে আছে। আমি আরাফের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, বাবারে, জীবন থেকে আমার 10টা বছরের বিনিময়ে আমি শুধু তোর ভালোটাই চেয়েছি, কোনোদিন নিজের জন্য কিচ্ছু চাইনি। আজ যখন সব কিছু হারিয়ে সব কিছু শেষ করে যখন ফিরে এসেছি, তখন আমাকে আর শূন্যতা বুঝতে দিস না। আমাকে আর খালি ভগ্ন হৃদয়ে দুনিয়ায় বেঁচে থাকার শাস্তি দিস না। এতটা বছর শুধু এই আশায় বেঁচেছিলাম আমার আরাপ একদিন বড় হবে, আমার ভরসা হবে, আমার সব কিছু হবে। আর কিছু না রে বাবা, সে ভরসা আমার ভেঙে দিস না। আমার উপর জমানো ক্ষোভ থেকে নিজের জীবন নষ্ট করিস না। এক ভগ্ন হৃদয় মাকে আর শাস্তি দিস না রে বাবা, আর শাস্তি দিস না। আমার এই বিশাল পৃথিবীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলে তুই। সেই অবলম্বন যদি আমি হারিয়ে বসি, তাহলে আমি বাঁচতে বাঁচতে মরে যাব রে বাবা, বাঁচতে বাঁচতে মরে যাব। আরাপ বিছানা থেকে উঠে মোবাইল রেখে আমাকে জড়িয়ে ধরল। হাউ মাউ করে বাচ্চাদের মতো শব্দ করে কান্না করলো সে। কান্নার শব্দ এত ভারী আর এত করুণ হয়ে উঠল যে শব্দ মনে হতে লাগলো কোথাও যেন কোনো বরফ গলে জল হয়ে যাচ্ছে। আরাপ আমাকে খুব শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন মনে হচ্ছে আমি কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম তার কাছ থেকে। আমার দুচোখ থেকে অশ্রু গড়ালো, আনন্দ অশ্রু। আজ দীর্ঘ 1 দশক পর আমার ছেলেকে জড়িয়ে ধরার অশ্রু। আমার সে ছোট্ট আরাপ আজ এতটা বড় হয়ে গেছে যে বড় হওয়া তার মনের অভিমান শক্ত হতে শুরু করেছে, মানিয়ে নিতে শুরু করেছে নিয়তির জীবন। মায়ের উপর এত অভিমান, এত অনুযোগ, এত রাগ তোর বাবা মায়ের উপর।
আমার কথাটা বলার পর আরব শব্দহীন বাবা আমাকে ধরে বসে থাকলো, যেন পাখির ছানা পাখির বুকে পালকের মতো জায়গা করে লুকিয়ে থাকে, ঠিক তেমনি। আরাফের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলাম, জানিস বাবা, তোর এই মায়ের জীবনটা না একটা কষ্টের পাহাড়। কত কষ্ট করেছি। গায়ের রং ছাপা বলে ছোটবেলায় শাশিরা বলতো, আমার ভালো ঘরে বিয়ে হবে না, আমাকে যে করে হোক পরের ঘরে দিয়ে দিতে হবে সকাল সকাল। রূপ নাই গুণ নাই, গুণহীন মাকাল ফলকে পড়ালেন তোর নানি। তোর নানা সেদিকে কোনো আগ্রহ ছিল না। আমার একমাত্র ভাইও আমাকে নিয়ে গৌর অনীহার জীবন পাত করেছে। কারো নজরে কারো ভালোবাসা এই অবাগিনী কখনোই পড়িনি। কখনোই সুখ নামক অমৃত চাদর আমাকে ছুঁয়েও দেখেনি। স্বপ্নে বিভোর হওয়া তো অনেক পরের বিষয়। তারপর তোর বাবার সাথে বিয়ে হলো, মানিয়ে নিতে পারলাম না। হয়তো শিক্ষার বহরে, না হয় ভাগ্যের অনিন্দতায় আমাকে আমার বাবার ঘরে ফিরে আসতে হলো আবারও। তারপর শুরু হলো গঞ্জনা, শত গঞ্জনা। কথার ফাঁকে আমি নিজেকে ঠিকই মানিয়ে নিয়েছিলাম রে বাবা, ঠিকই মেনে নিয়েছিলাম আমার নিয়তি। জানি না তুই যে আমার পেটে বড় হয়ে শুরু করেছিলি তা অনেক আগেই। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তোর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার বাবা চাচারা আমাকে আরেকটা বিয়ে দিতে চাইলেন, পাত্রও তৈরি হয়ে গেল। বিয়ের দিনে তোকে পেটে করে বের হয়ে গেলাম ঘর থেকে। কোনো উদ্দেশ্য আমার ছিল না, চোখ দুটা শুধু মোড়ও দেখেছিল। জীবন মৃত্যুর আচ্ছাদন আমার জীবনে বিষিয়ে তুলেছিল। তারপর ভাগ্যের আরেকটা প্রসন্নতা, নাকি আমার ভাগ্যের চরম নিষ্ঠুরতা জানি না, এই বাড়িতে আমার আশ্রয় হলো। তো দাদুভাই আর দাদাভাই আমাকে নিজের বলে জড়িয়ে নিলেন মায়ের চাদরে। বাদ বাকি তো জানাই আছে। পারলে তোরা অবাগা মাকে ক্ষমা করে দিস। তোর মায়ের শত দোষে ভরা জীবনকে তবুও শেষবারের মতো এই মায়ের ভরসা জায়গাটা ছিনিয়ে নিস না আমার জীবনে বেঁচে থাকার একমাত্র শেষ অবলম্বন। পারলে তোর মায়ের দোষটা ক্ষমা করিস দোষী হয়ে জেলে যাওয়া, তোর থেকে কেড়ে নেওয়া আমার 10টা বছর। ক্ষমা করিস রে বাপ, ক্ষমা। তোমাকে ক্ষমা? কখনোই না মা, কখনোই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার বুকটা কেঁপে উঠল, আনন্দে মন প্রফুল্ল হয়ে গেল। আর আমার ছেলে আজ কতটা বছর পর আমাকে মা বলে ডেকেছে। আমার কান যেন এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরধ্বনি শুনতে পেল। তুমি মানুষ খুন করে আবার নিজেকে নির্দোষ ভাবাতে চাইছো, নিজেকে অপরাধীর কাতার থেকে বের করে আনতে চাইছো মা। আবার বলল আরাপ কথাগুলো। আমি একদম নিঃস্বপে ফেল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আরাফের চল করছে চোখে। সে বলল, মিথ্যে কথা আর কতদিন বলে যাবা মা? আর কতদিন এভাবে অন্যের মিথ্যে নিজের উপর বয়ে বেড়াবা? আর কতদিন? আমি আরাফের কথা শুনে থ হয়ে গেলাম, কোনো কথা বলার অবস্থায় রইলাম না আর। আরাপ বলল, আমি জানি না মনে করেছো মা, মনে করেছো আমি এতদিন শুধু যা দেখেছি তাই বিশ্বাস করে এসেছি। আমি জানি না মনে করেছ যে তোমার এই নাজেহাল অবস্থা আর সব অন্যায় নীরবে মেনে নেওয়ার পেছনের কারণ কি? আমার চোখ দিয়ে জল গড়ালো। আরাপ বলতে থাকলো, কেন মা অন্য দোষ নিজের কাঁধে নিলে? কেন সমাজের কাছে তুমি দোষী হলে? কেন আমাকে তুমি একজন খুনির সন্তান বানালে? আমাকে এতটা বছর একা করে গেলে কেন মা? আমি জানি এই কেনর উত্তর তোমার কাছে নেই। তুমি চেয়েছিলে আমি ভালো থাকি, প্রাচুর্যে থাকি, টাকা পয়সায় থাকি। মা, আমি অনেক ভালো আছি, অনেক টাকা পয়সা আছে আমার। দাদুভাই আমাকে কোনোদিন কিছুর জন্য না করেনি। জানো, আমি বেনসন সিগারেট রোজ 1 প্যাকেট খাই। সপ্তাহে 1-2 বার সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি। 2 মাস 1 মাস পর ট্যুরে যাই। এসএসসি এর পর থাইল্যান্ড গিয়েছি ট্যুরে। আমরা টাকা পয়সার কোনো অভাব হয়নি, কিন্তু কিসের অভাব হয়েছে জানো মা? আমার একটা মায়ের অভাব হয়েছে। আমার মা অন্যের দোষ ডাকতে গিয়ে আমাকে আমার মা থেকে বঞ্চিত করেছে, আমার জীবনটা একা করে দিয়েছে। আরাফের চোখ দিয়ে জল গড়ালো। আমি চোখ দুইটা চাপ দিয়ে বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মন থেকে যেন এক বিশাল দোষের চাপ সরে গেল আমার। আমি যে অন্যায় নিয়ে আরাফের সামনে এসেছিলাম, আরাফ সেই অন্যায়ের মূলটাও জানে। আমাকে আমার নিজের বিবেকের কাছে অপরাধী হতে হলো, আরাফের কাছে না। চলো, আমি এক্ষুনি দাদুভাইকে জিজ্ঞেস করি, কেন সে এমন করলো? কেন সে আমার মাকে এভাবে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল? কেন সে তার মেয়ের দোষ আমার মায়ের উপর চাপালো? আরাপ উঠে গেল বিছানা থেকে। আমি আরাপের হাত চেপে ধরলাম, আরাপকে বসালাম খাটে। তাকে বসিয়ে বললাম, বাবা, এতটা বছর যখন কেটে গিয়েছে, আর এই মা যখন সব কিছু স্বীকারই করে নিয়েছি, তখন থাক না, কেন আর এগুলো সামনে আনতে হবে? আমাকে আমার 10 বছর ফিরিয়ে দেওয়া যাবে? আমার ছেলের 10 বছর ফিরিয়ে দেওয়া যাবে? যাবে না তো। আমি যা ভেবে দোষ নিয়েছি নিজের কাঁধে। আমার ছেলেটা ভালো থাকুক, এই থাকাটা তো হয়েছে। জানিস বাবা, আমার কষ্টের জায়গা কোনটা হতো? যদি আজ তুই আমাকে ভুল বুঝতি, তাহলে আমার এই জন্ম বৃথা হয়ে যেত।
আমার এই অপেক্ষার কোনো মানে থাকতো না, আমার এই দীর্ঘ স্যাক্রিফাইসের কোনো ভ্যালু থাকতো না। আজ আমার ছেলে আমাকে বুঝতে পেরেছে। আমার এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? এর চেয়ে আনন্দ আর কি হতে পারে রে বাবা? তার মানে তুমি এখনো চুপ করে থাকবে? আজীবনের জন্য মেনে নিবে তুমি একজন খুনি, তাই না? আরাফের কথা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না, নীরবে বসে রইলাম। এমন সময় আন্টি রুমে এলেন। আরাফকে ডেকে বললেন, আরাফ, তোমার অঙ্ক স্যার এসেছেন, তাড়াতাড়ি রিডিং রুমে যাও দাদুভাই, এইচএসসি পরীক্ষার আর 2 সপ্তাহ আছে, এমন সময় এমন পড়ে থাকলে কি হবে? আরাফ উঠে চলে গেল রুম থেকে। আন্টি আমাকে বললেন, শোনো অহনা, ছেলের কাছাকাছি বেশি এসো না, তার মন মেজাজ ভালো না। জানি আমি সে তোমাকে ভুল বুঝেছে, তবুও কিছু করার নেই। একটা টিনের ছেলে তার মাকে এত বছর পায়নি কাছে, মাকে আর ভালো ভাববে কীভাবে বলো? এসব নিয়ে দুঃখ করো না তুমি, সে যেমন আছে তেমনি তাকে থাকতে দাও। তার সব কিছুর দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন করতে হবে না। আর তার যা যা লাগে বা লাগবে সব কিছু আমিই দিব। তুমি বরং এখানে লজ্জা, অপমান আর গঞ্জনা না মেনে একটা পথ দেখাও, আবারও নিরুদ্দেশ হয়ে কোথাও চলে যাও, যেখানে গেলে আরাফ আর কখনোই তোমাকে খুঁজে পাবে না, কেমন? কথাগুলো বলে আন্টি রুম থেকে চলে গেলেন। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। মানুষের জন্য এক জীবন দিয়ে দেওয়ার পরও কি মানুষ তার বাকি জীবনটা ছেয়ে বসে থাকে? তাহলে কি জীবন যারা নিতে একবার অভ্যস্ত হয়ে যায়, তাদের কাছে নেওয়া ছাড়া আর কোনো জাগতিক বস্তুই থাকে না? সম্পর্ক কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে যারা সুখ খোঁজে, বিধাতাকে আসলেই তাদেরকে সেই সুখ দেয় কখনো? আমি আরাফের বিছানা গুছিয়ে দিলাম। ঝাড়ু এনে আরাফের রুম থেকে সিগারেটের খোসা, লাইটার, সিগারেটের প্যাকেট সব ফেলে দিলাম। আন্টির কথাগুলো বারবার আমার কানে বাজতে লাগলো। তিনি বলে দিলেন অবলীলে আমি যেন আমার ছেলের কাছ থেকে দূরে থাকি, অথচ আজ দীর্ঘ 1 দশক আমি তার মেয়েকে তাকে কাছে রাখার জন্য আমার ছেলের থেকে দূরেই থাকলাম। আরাফের রুম থেকে বের হয়ে আমার রুমের দিকে যেতে লাগলাম। যাওয়ার পথে আন্টির রুম পড়ে। আমি কে যেন ভেবে আন্টির রুমে ঢুকে পড়লাম। আন্টি বিছানায় বসে বসে পত্রিকা পড়ছিলেন। আমাকে দেখে বললেন, কিছু বলবে নাকি? আমি কি এতটাই খারাপ যে আমার ছেলের কাছেও আমাকে সত্যটা গোপন রেখে আমাকে খারাপ বানাতেই হলো? আমার এতটা বছরের এই প্রতিদান দিলেন আপনি? আন্টি উঠে দাঁড়ালেন। তারপর আমাকে বললেন, শোনো অহনা, জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এক জীবন দিয়ে মানুষ আরেক জীবন পায়। তুমি আজ যে অবস্থানে আছো, সেই অবস্থানে কি তুমি থাকতে? তোমাকে তো সে কবে মেয়েটা বিক্রি করে দিত। আজ হয়তো তোমার দিন অন্যরকম হতো। তোমার ছেলে হয়তো রাস্তায় রাস্তায় বাঁচত, মানুষের দুয়ারে দুয়ারে খুঁজে ফিরত 2 মুঠো খাবার। বেঁচে ফিরেছিলে যার কল্যাণে, তার কল্যাণে এত সহজে ভুলে যাবা তুমি? আমার চোখ টলমল করে উঠল। আন্টি কথাগুলো বলছেন, আমার অতীত নিয়ে নিজের মতো প্রেডিকশন করছেন, অথচ একদিন তিনিই আমাকে জড়িয়ে নিয়েছিলেন নিজের কাছে, কাছে টেনে নিয়েছিলেন ভালোবেসে। আমি একদম বাকহীন হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেলাম যেন। আমি বললাম, সেই দিনের কথা আজকের দিনে তুলে এনে আবার নতুন করে মনে করে দেওয়া হচ্ছে যে আমি কিছুই না। তুমি কিছুই ছিলে বা কখনো আমার। তুমি হয়তো ভুলে যাচ্ছ না, তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না। আমার কথায় তুমি যা করেছিলে এর পিছনেও তোমার স্বার্থ ছিল, আমারও ছিল অবশ্য। এখন তোমার আর আমার সাথে জড়িয়ে আছে আষ্টে পিষ্টে, তাকে অবলম্বন করেই আমি টিকে থাকবো। আর আমি, যা লাগবে যা প্রয়োজন আমাকে সব বলবা, আমি একটা ব্যবস্থা করব। দায়িত্ব যখন নিয়েছি তখন তার দায়িত্ব ছেড়ে দিতে পারি না। এই দায়িত্ব আমি আমার মতো করে পালন করেই যাব। কত টাকা লাগবে তোমার? আমার পায়ের নিচ যেন শূন্য হয়ে গেল। আমার বাক শূন্যতা আমাকে কেড়ে নিল যেন। কোথায় যেন আষ্টে পিষ্টে বাধাহীন হয়ে গেল আমার জীবনের স্বপ্ন। আন্টিকে বললাম, আপনার জন্যই আমি আমার জীবন থেকে একটা দীর্ঘ সময় ব্যয় করে দিলাম, আর আজ আপনার জন্যই আমাকে নতুন করে জীবন শিখতে হচ্ছে। এই জীবনের নিষ্ঠুরতা আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু এই শেষ সময়ে এসে আমার জীবন শিক্ষা হয়তো পুরোপুরি শূন্য, কোনো কাজেই আসবে না হয়তো। তবুও আমার শিক্ষা পেয়ে গেলাম। আমার অতীত নিয়ে কথা শুনলাম। আসলে মানব জন্মে মানুষের আপন বলে কিছু হয় না, আপন বলে কিছু থাকেও না। সেটা তুমি আজ বুঝতে পারলেও না। আন্টির নির্বিকার কথাবার্তা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না। রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আরাবকে দেখলাম। আমি আরাবকে পেরিয়ে নিজের রুমে চলে আসি। আরাব পিছু পিছু আমার রুমে আসলো। দরজা লাগিয়ে আমার পাশে এসে বসলো। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কথা বলবা না, কোনো প্রতিবাদ করবা না? আমি হাউমাউ করে আরাবকে ধরে কান্না করে দিলাম। তাকে জড়িয়ে ধরে বললাম, বাবারে, এই জীবনে দুঃখ ছাড়া আর কোনো কিছু পেয়েছি বলে আমার মনে নেই। আমি আজ হেরে যেতাম যদি তুইও আমাকে ভুল বুঝতি, কিন্তু মহান আল্লাহর কাছে আমার লাখো কোটি শুকরিয়া যে তুই আমাকে ভুল বুঝিসনি বাপ।
না হলে আমার এই জীবন রেখে দেওয়া আর কেড়ে নেওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুমি কিভাবে পারলা নিজের জীবন থেকে 10টা বছর এভাবে শেষ করে দিতে? কিভাবে? আমি আরাফের গালে মুখে হাত দিয়ে বললাম, আমাকে পারলে ক্ষমা করে দে বাবা। আমি শুধু তোর দিকে তাকিয়ে আমার জীবন থেকে 10টা বছর কাটিয়ে দিয়েছি, শুধু তোর দিকে তাকিয়ে, তোর কথা ভেবেই। আর একজনকে খুন করার আজন্ম পাপ নিজের মধ্যে বয়ে বেড়াবা? মানুষজন জানুক যে আমি একটা খুনির সন্তান? আমি নিশ্চুপ হয়ে গেলাম। আরাফের এই কথাগুলোর জবাব আমার কাছে নেই, কখনো জবাব ছিলও না হয়তোবা, আর কখনো জবাব খুঁজে পাবো কিনা তাও জানি না। আমি এক্ষুনি গিয়ে দাদুকে জিজ্ঞেস করছি, কেন তিনি এমন করলেন? কেন তিনি আমার জীবন থেকে মায়ের ভালোবাসা কেড়ে নিলেন? কেন আমাকে মিথ্যে বুঝিয়ে এলেন আমার মা একজন খুনি? আমি তো সেদিনই জেনেছিলাম, আজ থেকে 10 বছর আগে, যেদিন দাদি আর দাদুভাই ঝগড়া করেছিলেন আসল খুনিকে নিয়ে। দাদুভাই বলেছিলেন যে করেই হোক তোমাকে যেন নির্দোষ প্রমাণ করা হয়। আর তিনি ভেবেছেন যে আমি জানি না। আমি আজই তাকে সরাসরি জিজ্ঞেস করব। আরব বলে বসলো কথাগুলো। আমি আরবকে ধরলাম, মাথায় হাত বুলাতে বুলাতে বোঝানোর সুরে বলতে লাগলাম, দাদু তোমাকে অনেক ভালোবাসে আরব। আর এই জীবনে যত অপ্রাপ্তি আর মুখ বুজে যত কিছু সহ্য করা হয়েছে, তার জবাব কাজ দিয়ে একদিন আমার ছেলে দিবে আমার বিশ্বাস। কিন্তু এভাবে না। মানে তুমি বলতে চাইছো আমি চুপ থাকি মা? আরাফের শক্ত কণ্ঠে এই কথাটুকু বলার পর আমি কিছুক্ষণ মৌনতা অবলম্বন করেছিলাম। তারপর বললাম, হ্যাঁ, চুপ থাকতে হবে বাবা, চুপই থাকতে হবে। অন্যায় করা আর অন্যায় জেনে সহ্য করা দুজনেই সমান অপরাধী। তোমার মিথ্যা স্বীকার করে নেওয়া আর সব জেনে আমার চুপ থাকার সমান অপরাধ। অথচ মা, আমাদের জীবনে তো এমন অমানিস আসার কথা ছিল না। কথা ছিল না এত নির্গুম অন্ধকারের, শত যন্ত্রণার, অবহেলার আর অবজ্ঞার। আরাবকে বললাম আমি, দেখো বাবা, মায়ের এই জীবনে আর কোনো কিছু নেই, আছে বলতে শুধু তুই। তোকে ছাড়া আমার এই জীবন অচল। এখন যদি মাকে ভালো রাখতে হয়, এখন যদি মায়ের প্রতি সুবিচার করতে হয়, মাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হয়, তাহলে তোর পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে বাবা, আর কোনো উপায় নেই। আরাপ আমার কোলে ঢলে পড়ল। আমাদের মা ছেলে দুজনের চোখ থেকে অশ্রু বিসর্জন হলো। বারে মনে হতে লাগলো, আল্লাহ আমাকে কোনো অপরাধের শাস্তি হিসাবে কঠিন জীবন দিলেন। কোন অপরাধে আমাকে বিধ্বস্ত হতে হচ্ছে বারে? কোন অপরাধে? মাস 5 মাথায় আরাফের এইচএসসি পরীক্ষা হয়ে গেল। এই 5 মাসে আরাফের মধ্যে আমি যথেষ্ট পরিবর্তন দেখতে পেয়েছি। রুমে কখনো সিগারেটের প্যাকেট পাইনি, লাইটারও পাইনি। মাঝে মধ্যে প্যান্টের পকেটে পেয়েছি যদিও, তবুও যে সে বুঝতে শিখেছে সামনাসামনি খাওয়া যাবে না, আমার জন্য এটাই অনেক। আন্টি এর ভিতরে কয়েকবার আমাকে বলেছেন ঘন ঘন ছেলের কাছাকাছি না যেতে। আমি আন্টার কথা শুনিও শুনিনি যেন। আন্টিকে আমার ধন্যবাদ দিতেও হয় একটা কারণে। আর আবার যাই হোক, পড়ালেখায় ভালো হয়েছে, ভালোই করেছে শুধু আন্টির জন্য। তিনিই তাকে পড়িয়েছেন। সেদিক থেকে আন্টি কোনো কম্প্রোমাইজ করেনি। আমার ভয় হয় আরাফের লাক্সারিয়াস লাইফ দেখে। এই জীবন অভ্যস্ত হয়ে উঠেছে সে, যে জীবন আসলে তার জীবনই নয়। আমার শঙ্কা কাজ করে অনাগত দিনের জন্য। আগামীকাল আরাফের এইচএসসি পরীক্ষার রেজাল্ট। আমার ভয় হলেও আরাফের ভয় নেই, তার এক কথা, তার রেজাল্ট ভালো হবে। বিকেলে মেডিকেল কোচিংয়ে যাওয়ার আগে আমাকে অভয় দিয়ে গেল, কাল রেজাল্টের পর আমাকে নিজ হাতে মিষ্টি আর পোলাও বানিয়ে খাওয়াবা, কিন্তু বলে দিলাম, আমাদের যখন রেজাল্ট দিত তখন ভয়ে কাঁপতাম, আর তোরা এমন এক রেজাল্ট যেন কিছুই না। না, রেজাল্ট কিছুই না মা, আসল তো হলো আমি কি শিখতে পারলাম আর কি আত্মস্থ করতে পারলাম, তাই না মা? আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা মুচকি হাসি দিলাম। লম্বা চুল, লম্বাটে দেহ, বর্ষার চেহারা ছেলে আমার কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আমি এক দীর্ঘশ্বাস ছাড়লাম। আল্লাহকে বললাম আমার ছেলের সব কিছু যেন ভালো হয়, পরীক্ষার রেজাল্টও যেন ভালো হয়। আরব যাওয়ার পর আন্টি আমার রুমে আসলেন। আমার খাটে বসে বললেন, এসব কিছু তো একদিন ছাড়তেই হবে, তাই না না? আমি আন্টির কথা বুঝলাম না। আন্টিকে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আসলে কি বলতে চাইছেন আন্টি? আমি বুঝতে পারছি না। অনেক দিন তো হলো, কোথায় যাবা ঠিক করেছ, নাকি আমি ঠিক করে দিব? এখানে বোঝা না বোঝার কি আছে? ছেলে তো তুমি মানুষ করনি, তার সব কিছুই তো আমার দেখভাল করা, আমার হাতেই তার বড় হওয়া। এভাবে তো আর থাকা যায় না, তাই না? নিজে তো মায়ের এক দিয়ে পলাচ্ছ এখন। আরাফের এইচএসসি রেজাল্ট বের হলো, সে গোল্ডেন প্লাস পেয়েছে। রেজাল্ট নিয়ে আরাফের উচ্ছ্বাস খুব বেশি একটা নেই, তবে আমার উচ্ছ্বাস আর চোখে মুখে স্বপ্নের ছটাক যেন নতুন করে ধরা দিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আমাকে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। রেজাল্টের দিন রাতে আমি মোরগ পোলাও রান্না করলাম। আরাফ আমার মোরগ পোলাও খেয়ে খুবই খুশি হলো।
আমাকে জড়িয়ে ধরে বলল, এরকম পোলাও খাওয়ার জন্য হলেও আমাকে বারে বারে এইচএসসি পরীক্ষা দিতে হবে। আন্টি পাশেই বসা ছিলেন। বললেন, মা পেয়ে দাদুভাইকে এখন ভুলে গিয়েছ আরাপ, তাই না? আরাপ আন্টির কাছে এসে বলল, না দাদুভাই, তোমাকে বলবো কিভাবে বলো? আমার পড়াশোনা তদারকি সব তো তুমিই করেছ। রাতে আন্টির রুমের পাশে গিয়ে দরজায় টোকা দিলাম বার দুয়েক। আন্টি দরজা খুললেন। আমি আন্টির হাত ধরে অজরে কান্না করে দিলাম। আন্টি বললেন, কি হলো? রাত বিরাতে আবার নতুন কোনো নাটক নাকি? না আন্টি, আপনি না থাকলে আমার মাসুম বাচ্চাটা আজ এত দূরে আসতে পারত না। আন্টি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বুঝতে পারছো যখন, তখন চলে যাও না। মাসুম বাচ্চাটাকে রেখে আমি ঠিকই এর ব্যবস্থা করে নিতে পারবো। আন্টির এমন কথা শুনে আমি অবাক হলাম। আমি যার কাছে কিনা কৃতজ্ঞতা জানাতে এসেছি, আর সে কিনা আবারও তাচ্ছিল্যের মতো আমাকে বলছে আমি চলে যেতে, আমার ছেলেকে রেখে যেতে, আমার পেটে ধরা ছেলেকে রেখে। আমার এতদিনের এত বছরের মুখের বাদ মনে হয় আর ঠিক থাকতে পারলো না। আমি মুখ ফুটে বলতে লাগলাম, আন্টি, আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি, আর আপনি কিনা আমাকে চলে যেতে বলছেন? কোন অধিকারে আপনি আমার ছেলেকে রেখে চলে যেতে বলছেন? আমি কি কোনোদিন এমন কোনো কমিটমেন্টে ছিলাম আপনার সাথে যে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে দিব? নাকি আমি বন্ধক রেখেছিলাম আমার ছেলেকে? অহনা ভুলে গিয়েছে তাহলে? ভুলে গিয়েছে যে তোমার ছেলেকে খাইয়ে পড়িয়ে পড়িয়ে আমি মানুষ করেছি। আমার টাকায় তোমার ছেলে বড় হয়েছে। আজ সে উঠতে শিখেছে, আজ সে ভালো রেজাল্ট করেছে। এসব কিভাবে করেছে ভুলে গিয়েছ? আমি বললাম, আমি বলিনি কিছু আন্টি, বলিনি বলেই এসেছি আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে। আমি এখানে ফিরে আসার পর আপনি বারে বারে আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন আমি কে, কোথায় ছিলাম, কিংবা আপনার বলা বক্তব্য মতে আমি এখন কোথায় থাকতাম। কিন্তু এক আল্লাহ ছাড়া তো কেউ জানে না মানুষের আগামী কি হতো। হয়তো আমার জন্য সর্বোত্তম ছিল আপনাদের পাওয়া, তাই আপনাদের পেয়েছি আমি, কিন্তু আমিও তো কম করিনি। আমার জীবন, আমার সম্মান, আমার অবস্থান সব তো দিয়ে দিলাম আপনাদের জন্য। আমি যার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার নতুন স্বপ্ন দেখেছি, যাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছি, তাকেই তো আপনি শেষ করে দিলেন। আপনার মেয়ে খুন করে দিল, তারপর আপনি বলছেন আমার কোনো অস্তিত্ব নেই। খুনের দায় নিজের মাথায় নিয়ে চলে আমার কোনো দাম নেই আজ? আমার ছেলের থেকে আমাকে এতটা বছর দূরে রেখে রাজীব সাহেব মায়ের কাছে এতটা খারাপ রেখে আজন্মের দোষী বানিয়ে দিলেন। আমি মানছি আমি এসবের বিনিময়ে শুধু আমার ছেলেকে দেখতে বলেছি। আপনি তাকে দেখে রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। তাই বলে আপনি এভাবে বারে বারে বলবেন যে আমার ছেলের উপর আমার অধিকার নেই? তার থেকে আমি আমার অধিকার চেয়ে নিব, চলে যাব তাকে রেখে। একজন মা হয়ে আরেক মায়ের বুক চিরতরে খালি করতে কি আপনার একটু বাঁধলো না মনে? একবারও চিন্তা ধরা দিল না আপনি আপনার বড় মেয়েকে হারিয়ে কোন অবস্থায় দিন কাটিয়েছেন? নাকি শুধু আমাকে দেখেছেন, রক্ষা করেছেন, এ দোহাই দিয়ে আজন্ম সুখ কেড়ে নিতেই আপনাদের মতো বড় লোকদের মনে প্রশান্তি মিলে? আমার কথা শেষ হওয়ার আগে আরাফ রুমে চলে আসে। আমি প্যাল প্যাল করে আরাফের দিকে তাকালাম। সে কখন এসেছে আমার জানা নেই। আরাফ আমাকে বের করে আনতে আনতে বলল, স্ট্রেস বেশি মাথায় নিলে তো তুমি অসুস্থ হয়ে যাবা মা। দেখছো না আমি আছি, আমি থাকতে তোমার এত কিসের টেনশন, কিসের এত স্ট্রেস? কোন স্ট্রেস নেওয়ার দরকার নেই। জীবন থেকে যা যাওয়ার তো চলে গেছে, আর যা আছে তো আছেই। কেউ কিছু নিতেও পারেনি আর দিতেও পারে না। তুমি নিজের শরীর খারাপ করবে এভাবে? এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। আরাফ আমাকে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। তার পকেট থেকে মোবাইল বের করে ইউটিউবে ঢুকে একটা পুরোনো দিনের বাংলা মুভি চালু করে মোবাইল আমার হাতে দিয়ে বলল, এই মুভিটা দেখো, ভালো লাগবে। আমি গেলাম। মুভি দেখা শেষ হলে ঘুমিয়ে যেও কেমন? আরাফ রুম থেকে বের হয়ে গেল। আমার চোখ দিয়ে আবারও পানি চলে আসে। আমার ছেলেটা কেমন যেন এক অদ্ভুত সহ্য শক্তি আর ক্ষমতা নিয়ে জন্মেছে। আজন্ম অসুখী মাকে সে কেমন করে আগলে নিয়েছে মায়ের দুঃখ সুখ সবগুলো। এই জন্য স্রষ্টার কাছ থেকে পাওয়া এক নতুন প্রাপ্তি আমার। না হলে দীর্ঘ 10 বছর পরে জীবনে এসে আমি ধরেই নিয়েছিলাম আমার জীবন থেকে সন্তান সুখ হয়তোবা চিরতরে চলে গেছে। ছেলের চোখে অপরাধী থেকে বের হওয়ার মাঝে যে কতটুকু প্রশান্তি কাজ করে তার বলে রাখার মতো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করে যাই খাবার তৈরি করতে। আরাপ ঘুমিয়ে আসে। আন্টি টেবিলে বসে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ আন্টি চেয়ার থেকে মাটিতে পড়ে যায়, কোনো কারণ ছাড়াই। ঠাস করে একটা শব্দ হয়, ঠুস করে মাটিতে পড়ে যায়। ঝনঝন শব্দ করে ওঠে, ঠিক যেমন প্রেসার কুকার শব্দ করে তেমন। আরাপ ঘুম থেকে উঠে উপর থেকে তাকালো নিচের দিকে। আন্টি মাটিতে পড়ে আছেন। আমি আরাপকে ডাক দিয়ে বললাম, আরাপ, গাড়ি বের কর বাবা, তো দাদুভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণের ভিতরে আমি আর আরাপ আন্টিকে নিয়ে হসপিটালে যাই। আন্টি কেমন জানি নিস্তর অবশ হয়ে গেছেন। ডাক্তার জানালো আন্টির হার্ট অ্যাটাক হয়েছে, মাইনর অ্যাটাক। ডায়াবেটিক দেখলো বেড়ে গেছে। আমাদের ডাক্তার কিছু না বলে নার্সদের ডেকে কী যেন বলতে লাগলো।
আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আরাফকে জিজ্ঞেস করলাম, তো দাদুভাইয়ের ডায়াবেটিস ছিল, হার্টের সমস্যা ছিল? আরাফ আমতা আমতা করে বলল, হ্যাঁ মা, দাদুভাইয়ের হার্টের সমস্যা, ডায়াবেটিক্সও আছে, তবে সব নর্মাল। আমি তো দেখি মাঝে মধ্যে মেডিসিন চলে। এর মাঝে ডাক্তার এসে জানালেন যত দ্রুত সম্ভব অ্যাঞ্জিওগ্রাম করানো দরকার, হার্টে কতটুকু ব্লক হয়েছে সেটা বের করা দরকার, আর সেই অনুযায়ী চিকিৎসা করানো দরকার। তবে যাই হোক না কেন, দ্রুত করানো হোক। কাল বিলম্ব করলে কখন কি হয়ে যাবে বোঝা যাবে না। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। কি করব না করব যেন এক বিশাল সিদ্ধান্ত আমার মাথার উপর এসে ভর করেছে। একদিন হসপিটালে আন্টিকে রেখে বাসায় নিয়ে এলাম। সন্ধ্যার পর স্যুট নিয়ে আন্টির রুমে গেলাম। আন্টি মোবাইল টিপছিলেন। আমাকে দেখে তাচ্ছিল্য সুরে বললেন, নিয়ে গেলা কেন আমাকে হসপিটালে? মরে গেলেই তো হতো, মেরে ফেললেই তো পারতা। জেনে শুনে আমার চায়ের মধ্যে এত এত চিনি দিলে আমি তো হার্ট অ্যাটাক করবই, করেই তো মরে যাব। মরলে তো সব পথ সোজা, একদম সোজা সাপটা পথ হয়ে যেত, আর কোনো বাধা থাকতো না, তাই না? আমি শুনিও কথাগুলো শুনলাম না। আন্টির পাশে গিয়ে বসলাম। স্যুপের বাটিটা সামনে ধরে বললাম, আপনি অসুস্থ আছেন, এখন রেস্ট নেন। আপনার এখন একটু শান্তির দরকার, রেস্টের দরকার। কম স্টেজ নেওয়ার সময় এখন না। আর যা হওয়ার তা হবে, পরে দেখা যাবে। অনেকটা জোর করে হাঁ করি আন্টিকে আমি খাইয়ে দিলাম স্যুপ এক বাটি। তারপর যাওয়ার আগে বললাম, আরাপ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে, পরশু অ্যাঞ্জিওগ্রাম করানো হবে আপনার। আন্টি আর কোনো জবাব দিলেন না, কেমন যেন বিড়বিড় করে কিছু একটা বলে বসলেন। আমি পুরোপুরি আন্দাজ করতে পারলাম না কি বললেন তিনি। রাতে আরাফের রুমে খাবার দিতে গেলাম। ছেলেটা ইদানিং খাবারও সময় মতো খাচ্ছে না, দিন রাত এক করে দিচ্ছে পড়ায়। আমি খাবার নিয়ে রুমে গেলে আরাফ আমাকে দেখে বলল, আমাকে খাইয়ে দাও না মা, আমি হাত নষ্ট করতে পারবো না। তারপর আবার হাত ধুতে গেলে পানি হাতে লাগবে, ঠান্ডা লাগবে, আমাকে তুমি মুখে তুলে খাইয়ে দাও। আমি হেসে হেসে আরাফের পাশে একটা চেয়ারে বসে বললাম, মাংস আর ভাত মাখালাম একসাথে। আরাফ হাঁ করতে লাগলো আর আমি এক এক করে লোকমাগুলো তার মুখে তুলে দিতে লাগলাম। আরাফ বড় হয়েছে, বড় হলেও যে কি আর বড় হওয়া যায়। আমার কাছে সেই আরাফ যেন আমার ছোট্ট আরাফ হয়েই ধরা দিয়েছে। এই জন্য এক নতুন করে নতুনভাবে আমার সামনে এসেছে। আরাফকে খাইয়ে দিয়ে পানি খাইয়ে আমি রুম থেকে বের হয়ে আসছিলাম। আরাফ পিছন থেকে ডাক দিল। আমি পিছনে তাকালাম। আরাফ চেয়ারে বসা থেকে আমাকে বলল, দোয়া করবো আমার জন্য বেশি বেশি, বুঝলাম মা? আমার যেন মেডিকেলে চান্স হয়ে যায়। আমার ছেলেটার নিষ্পাপ মুখের দিকে দোয়া চাওয়ার কথা শুনে আমার চোখে পানি চলে আসে। আমি আবার আরাফের কাছে যাই, তার মাথায় হাত বুলিয়ে দেই। মনে মনে কান্না ভেজা বুক নিয়ে মহান আল্লাহর কাছে বলি, তিনি যেন ফরিয়াদ শোনেন, আমার গুনাহগার এই বন্দার দোয়া যেন কবুল করেন। 2 দিন পর আন্টির অ্যাঞ্জিওগ্রাম করানো হলো। অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে আন্টির ব্লকের মাত্রা 70%। আন্টি তবুও শক্ত হয়ে রইলেন, এ যেন নির্বিকারভাবে বাঁচার জন্য আকুলতা। ডাক্তার আমাকে একা নিয়ে জিজ্ঞেস করলেন আমি ওনার কে হই। আমি বললাম তিনি আমার আন্টি হয়। ডাক্তার তারপর বলল ইমিডিয়েটলি ওনাকে ওপেন হার্ট সার্জারি করাতে হবে, হার্টে রিং বসাতে হবে। এজন্য আমাকে মেন্টালি একটা স্টেবিলিটি এনে তারপর দ্রুত এর একটা সিদ্ধান্ত নিতে হবে। ডাক্তারের চেম্বার থেকে এসে সব যেন আমার কাছে একটা বিচ্ছিন্নতায় ভর করলো। কি করব না করব যেন বুঝতে পারছি না। আন্টির রুমে গেলাম। আন্টিকে দেখলাম চুপচাপ বসে আছে, কোনো কথা বলছেন না। আমি বের হয়ে আসলাম আন্টির রুম থেকে। আরাফের কাছে গেলাম। আরাফকে বললাম কি করা যায়। যাই হোক, দিন শেষে তার মেয়ে আর তার মাই তো। আমি আরাফের মোবাইল থেকে সেদিন রাতে রামিসাকে কল করি। কয়েকবার রিং হলেও সে ধরো না। তারপর যখন কল ধরে তখন রামিসার অপ্রস্তুত কথাবার্তা শুনে আমি বুঝে যাই সে ড্রিঙ্কস অবস্থায় আছে। আমি কল কেটে দিই। রাতে আন্টির রুমে যাই চুপি চুপি। ভেবেছিলাম আন্টি ঘুমিয়ে আছে দেখে চলে আসবো। ঢুকতে দেখে আন্টি মোবাইল হাতে নিয়ে বসে আছেন খাটে। আমাকে দেখে তিনি চমকে গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কেন, ঘুমটুম নাই? আমি বললাম, না, দেখতে এসেছি যে। দেখি কি হবে? আমি জানি আমার হার্টে ব্লক, অ্যাঞ্জিওগ্রাম থেকে জানা গেছে এখন হয় ওপেন হার্ট সার্জারি, না হয় রিং পরানো লাগবে। আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে নিই, দেখি কি বলে সে। রামিসা তো এসব শুনে দেশে চলে আসবে সাথে সাথে। পরের উপর ভরসা করে কি চিকিৎসা করানো যায়? তাকে কল দিচ্ছি কতবার, সে কল ধরছে না কেন বুঝতে পারছি না। ঘুমে হয়তো বা। তুমি এখানে বসে কি করবা? যাও নিজের রুমে যাও। আন্টির দিকে চেয়ে আর কোনো কথা বাড়ালাম না আমি। বললাম না আর যে কিছুক্ষণ আগে কলে কথা বলতে যেও বলিনি রামিসার সাথে। পরদিন আন্টিকে নাস্তা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম রামিসার কথা হয়েছে কিনা। আন্টি কথাটা কাটিয়ে নিয়ে বললেন, তোমার মতো না, আমার মেয়ের কাজ আছে, ব্যস্ত সে, কাজ শেষে আমাকে কল দিবে, এখনও সময় হয়নি, আমি দেখি সে কি বলে, যা বলবে তাই করব। আমি আচ্ছা বলে বের হয়ে আসি রুম থেকে।
এক দীর্ঘশ্বাস ছাড়ি, তারপর অজান্তেই বলে বসি, আন্টি যেমন চান তেমনই যেন হয়। সব কিছু শেষে যেন একজন মাতার সন্তান থেকে মনের শান্তি পায়, মানসিক প্রশান্তি পায়। তুই কি আমাকে দেখতে আসবি না? আমার বড্ড ভয় হচ্ছে রে মা, শরীরটা ভালো যাচ্ছে না। অহনা ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছে, আমি না করছি বারবার। আমার খুব অসহায় লাগছে। তুই কি এসে দেখে যাবি না আমায়? ফোনের ওপাশ থেকে রামিসা কি জবাব দিবে আমি শুনতে পেলাম না। আন্টির রুমে দুধ নিয়ে এসে ঢোকার আগে জানালার পাশ থেকে ফিস ফিস করে কিছুটা নিচু গলায় আন্টিকে কথা বলতে দেখলাম। বুঝলাম রামিসার সাথে কথা বলছে। আমি আবার তাকালাম আন্টির দিকে, দেখলাম মোবাইল হাতে নিয়ে রেখে দিয়েছেন। ওপাশ থেকে কোনো দীর্ঘ জবাব দেওয়ার সময় আর নেয়নি। আন্দাজ করতে পারলাম কিছুটা। আমি জানি আন্টিকে দেওয়া রামিসার জবাব কেমন হতে পারে। আমি পায়ের জুতা চপাট চপাট শব্দ বাড়িয়ে দিতে দিতে রুমে ঢুকলাম। বুঝলাম যে মাত্রই এসেছি আমি। আন্টি আমাকে দেখে চোখের কোণা মুছে নিলেন। বুঝতে পারলাম তার চোখের কোণে জল জমেছে। গলা স্বর শুনতে পেয়েছি শুধু। সামনে না আসলে লুকানো কান্নার আভাস হয়তো পেতাম না। আমি কথা কাটানো নাকি চোখের জল লুকানো জানি না। আন্টিকে আগ বাড়িয়ে বললাম, দুধটা খেয়ে নেন আন্টি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ সন্ধ্যার পরে যেতে হবে। কনার কোনো জবাব আন্টি দিলেন না। তার এই নীরবতা আমাকে বুঝিয়ে দিল তিনি ঠিক কতটা বিধ্বস্ত হয়ে আছেন ভিতর থেকে, ঠিক কতটা জর্জরিত আর একা একা হয়ে উঠলে মানুষ এমন নিশ্চুপ হয়ে যেতে পারে। ডাক্তার দেখাতে নিয়ে গেলে ডাক্তার যখন আন্টিকে জিজ্ঞেস করলো তার কে কে আছে পরিবারে, আন্টি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটাই আমার সব, এই আমার সব কিছু। আমি শুধু স্থির হয়ে বসে রইলাম আর দেখলাম। সেদিন রাতে আমার দুই চোখ এক হলো না। আমি ভিতরে ভিতরে নিষ্পষিত হতে থাকি অনন্ত জ্বালায়। আমি মোবাইল হাতে নিয়ে রামিসাকে কল দেই। রামিসা কল উঠিয়েই বলল, আমি কাজে আছি। আর কি বলতে কল করেছো আমি জানি। আমি আসতে পারবো না। আর মা আছেন, আজকাল থাকবেন না, এটাই স্বাভাবিক। আমার লাইফ নিয়ে এমনিতে আমি স্ট্রেসে আছি। প্লিজ আর এসব স্ট্রেস আমাকে দিও না তো। তোমাদের যা করার করো, আমাকে এসবের মধ্যে ডেকো না। আমাকে দেখবে দেখবে বলে পাগল করে দিয়েছে মা। কি আছে দেখার? আমার ছবি তোমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, দেখিয়ে দিও। আর টাকা লাগলে বলিও, আমি পাঠিয়ে দিব। শুধু টাকা? টাকা দিয়ে মায়ের প্রতি তোমার দায়িত্ব শেষ হও না? ও সরি, আমি ভুলে গিয়েছিলাম, তোমাকেও দেওয়া লাগবে। তুমি কেন শুধু শুধু অন্য আরেকজনের সেবা করতে যাবা? ওকে, ডোন্ট মাইন্ড, আমি তোমার জন্য একটা বিগ অ্যামাউন্ট নেক্সট উইকে দিয়ে দিব। রামিসের কথাগুলো আমি আর নিতে পারলাম না, কল কেটে দিলাম। আমি খুবই ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেলাম। যে মেয়েটার জন্য আন্টি আমার জীবন থেকে একটা দশক কেড়ে নিলেন, যে মেয়েটাকে বাঁচানোর জন্য আন্টি আমার জীবনের সাথে অন্যায় করলেন, সেই মেয়েই আজ তার মায়ের সাথে এমন করছে। টাকা দিয়ে কি সব দায় নিয়ে নিয়ে নিতে পারে? নাকি বড় লোকদের এই দায় এড়ানো যাওয়ার, দায় চাপিয়ে দেওয়ার খেলাই টাকা সব? বড় অদ্ভুত এই টাকার খেল। টাকাই মনে হয় সব সম্পর্ক, ভালোবাসা, আপনজনের এতটুকু সময় সব কিছু কেড়ে নেয়। কেড়ে নিয়ে যায় মানুষের সব ভালোবাসা, ভালো লাগা, বুকের কোটরে জমে থাকা সব আবেগ। নাকি এই টাকার জন্যই মানুষ উৎগ্রীব হয়ে থাকে, মানুষ ভুলে যায় তার অস্তিত্ব, তার আসল ঠিকানা। আন্টি দিন কয়েকের মধ্যে কেমন জানি নরম হয়ে গেলেন। খেতে দিলে খায় না ভালো করে, কোনো কথাও বলে না তেমন। পানিতে ভেজানো কিসমিসের মতো আন্টি যেন ফুস করে স্বাভাবিক কিসমিসের আকৃতি ধারণ করলেন। এত বৃত্ত, এত বৈভবের মাঝেও তার চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করলো। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আন্টির ওপেন হার্ট সার্জারিতে আমি সিগনেচার দিলাম। সার্জারির আগে ভয়ে ভয়ে আন্টি আমাকে আলতো করে হাতের পাতায় ছুঁয়ে দিচ্ছিলেন। আমি তার হাতের পাতা শক্ত করে ধরলাম। ভিতরটা আমারও কেঁপে উঠছে। আন্টির অপারেশন হলো, কিছুটা সুস্থ হয়ে উঠলেন। আগের মতো কথাও বলেন না। এক বিধ্বস্ত নরম অবয়ব তাকে ভর করে রেখেছে। সারাক্ষণ কিসের চিন্তা করেন বসে বসে। আমি খাবার দিলে খান, শুধুই খান, ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে না। আরাবকে ডাকে মাঝে মধ্যে। আরাফের দিকে চেয়ে থাকেন আন্টি শুধু। আরাবকে বলে রেখেছে যেন কোনোভাবে কোনো অশোভন কিছু না করে আন্টির সাথে। আরাব আন্টির মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জানালা দিয়ে দেখি আন্টি তার চোখ দীর্ঘ শ্বাস নেন। চোখ কোঠরে তার জল জমে হয়ে যায়। আরাফেরও জল জমা হয়। মায়ের দূরে থাকায় জীবনে সে তাকেই কাছে পেয়েছে। মানুষ যাকে কাছে পায় তার নিদারুণ সময় তাকে কি সে এত সহজে ভুলতে পারে, ঘৃণা করতে পারে? হয়তো কেউ কেউ পারে। কেউ রক্তের সম্পর্ক ভুলে যায়, কেউ বা সম্পর্কের রক্তকেও ছাড়িয়ে যায়। দুই রক্ত এক করলে কোনো ফারাক কি আর বের করা যায়? এদিকে আরাফের মেডিকেল ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে। আর মাত্র 3 দিন পর তার পরীক্ষা। রাত জেগে পড়া, নিয়মিত নামাজ আর খাওয়া দাওয়া, এর মাঝে আমার ছেলের জীবন যেন আটকে আছে। আমি তার চোখের স্বপ্ন দেখি বড় কিছু হওয়ার। তার চোখের স্বপ্ন আমাকে পুলকিত করে।
মনে সঞ্চার হয় অপার ভরসার। রাতে আরাফের রুমে দুধ দিতে গেলাম, দেখলাম সে নামাজ পড়ছে। নামাজ শেষ করে আরাফ মাটিতে বসে আমার হাঁটুতে তার মাথা রাখলো। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। আরাফ আলতো করে বলল আমার দিকে সে, মা, একটা কথা রাখবে আমার? কি কথা বাবা? আমাকে একবার আমার নানু ভাইয়ের কাছে নিয়ে যাবে, আমার নানা ভাইয়ের কাছে নিয়ে যাবে। আমি তাদেরকে দেখব, খুব করে দেখব, পারলে জড়িয়েও ধরব। আমার দেহ মন একদম বিদ্যুতের মতো চমকে যায়। আমার অজান্তে চোখ বেঁচে যায়। আমি না না করে উঠি। আমার জীবনের সব ভয়ঙ্কর অধ্যায় আমি আর দেখতে চাই না। আমি ফিরে তাকাতেও চাই না আমার অতীতে। আরাফ আবারও বলে ওঠে, ও মা, কথা বলো, নিয়ে যাবে আমায়? আমি আবারও নিস্তব্ধতায় জড়িয়ে যাই। আন্টি রুমে এসে ঢুকেন। দৃঢ় পায়ে কখন এসেছেন আমি টেরই পাইনি। আন্টি রুমে ঢুকে কেসে বললেন, একবার দেখ না মা, জীবনের শেষ কোথায়, একবার যা দেখে হায়। মানুষের জীবনে তার সে করেছে বড় কোনো প্রসাদ আর আছে? ছোটবেলা মা বাবা হারিয়ে চাচার কাছে বড় হয়েছি আমি। বিয়ের পর আর জীবন যোগ দেওয়া হয়নি। চাচা শুনেছি মারা গিয়েছেন অনেক অনেক আগে। চাচাতো ভাই বোন যে ছিল তারাও কে কে আছে জানি না। কোনো সম্পর্ক না, কোনো বাঁধন, তবুও টান যে কী জিনিস। অবেলায় যখন বাবা মায়ের মুখ মনে করতে যাই, তখনই হারিয়ে বসি সব কিছু। কোনো কিছু মনে পড়ে না। আমার চোখের সামনে যেন আমার জীবন বেশি উঠল। আমার সেই বাড়ি, সেই উঠোন, সে যৌথ পরিবার, আমার সেই ভাই ভাবি চাচা চাচি, আমার আরাফের বাবা, আরাফের দাদা দাদির অত্যাচার, আমার সাথে এক পাগলের বিয়ে ঠিক করা, সব কিছু মুহূর্তে আমার জীবন আমার চোখে দেখা দিল। কি মা, কান্না করছো কেন? যাবা আমাকে নিয়ে? আরাফের কথায় যেন আমি স্তম্ভিত জ্ঞান ফিরে পেলাম। রাত জুড়ে আমার চিন্তায় চোখে আমার অতীত ভেসে উঠছিল। অদ্ভুত টান অনুভব হচ্ছিল নিজের ফিরে আসা পরিবারের জন্য, নিজের জীবনের মূল্যের জন্য। দিন তিনেক পর আরাফের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা দিয়ে এসে আরাফের চোখে মুখে যে উচ্ছ্বাস আমি দেখলাম, সেই উচ্ছ্বাস আমাকে আনন্দিত করলো। তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। আরাফ বলল, হয়েছে ভালোই, সে নিয়ে এত টেনশন করতে হবে না, দুদিন পরেই তো রেজাল্ট পেয়ে যাব। আমার দাদুভাই মেডিকেলে চান্স পাবেই, আমি নিশ্চিত। আর না হলে প্রাইভেট মেডিকেল তো আছেই। আন্টি কথাগুলো আরাফকে উদ্দেশ্য করে বললেন। আমি বললাম, না না আন্টি, দেখবেন আরাফ সরকারি মেডিকেলেই চান্স পেয়ে যাবে। বিকেলে মোবাইল টিপছিলাম, হুট করে মাথায় যে কি এলো আমি বুঝতে পারলাম না। আরাফের রুমে গেলাম। আরাফ তার ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়ায় আমার দিকে ক্যামেরা তাক করিয়ে দিয়ে বলল, এই নেন, আমার আম্মুজানের সাথে কথা বলেন। তিনি মাত্রই রুমে আসিয়াছেন তাহার পুত্রর খোঁজ নেওয়া লাগিয়া। ক্যামেরা আমার দিকে তাক করাতেই কয়েকটা ছেলে মেয়ে আমাকে সালাম করল। আমিও হাসি মুখে তাদের কুশল বিনিময় শেষ করে রুম থেকে চলে আসি। যা বলার জন্য গিয়েছিলাম তার বলা হলো না। রাতের খাবারের জন্য ইলিশ পোলাও রান্না করেছি। আন্টিকে রুম থেকে নিয়ে এসে আরাফকে ডাক দিলাম। সেও এসে বসলো টেবিলে। খাবার খেতে খেতে আন্টিকে বললাম, কি সিদ্ধান্ত নিলা অহনা? কিসের সিদ্ধান্ত? আরাফকে তার নানা ভাইকে দেখানোর। আমি কিছুই বললাম না। বিকেলে এই নিয়েই কথা বলতে আরাফের রুমে গিয়েছিলাম। খাওয়া থামিয়ে আরাফ বলল, সে আমি যাবই, মা নিয়ে না গেলে দরকার হলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হলেও আমি সব খুঁজে বের করব। মায়ের ডিএনএ নিয়ে কাকে নিয়ে দরকার হলে ঘুরবো এখান থেকে সেখানে। একবার ডাক্তার হয়ে নেই শুধু। ছেলের এমন জেদার এমন কঠিন কথা শুনে আমার হাসির পাশাপাশি খুব ইচ্ছে হলো, একবার যদি পারতাম, একবার যদি আসলে খোঁজ নিতাম আমার ফেলে আসা অস্তিত্বের, আমার আসল ঠিকানার। মা, কি হলো, কিছু বলবা তো? যাব, আমি যাব আমার বাড়িতে, আমি খোঁজ করব আমার সব কিছুর, আমি যাব। তাহলে কালকেই চলো। আরব সাথে সাথে আন্টিও বলে বসলেন, কালই যা তাহলে। কালকেই? হ্যাঁ, কালই। কোথায় যাব, কিভাবে যাব? কোথায় কিভাবে আবার কেন? আমাদের ড্রাইভার আছে, গাড়িতে করে যাব। তোমার সব কিছু মনে আছে তো মা? আমি বিড়বিড় করে বলে উঠলাম, মাঠের পর মাঠ, ধানের ক্ষেত, বাড়ির উঠানে হলুদ ধানের পা দিয়ে মাড়ি দেওয়া, বাতাস করে ধান শুকানো, গোয়াল ঘরে দুইটা দুধের গাভী, পুকুর পাড়া মাছ আর আমার মায়ের দুধু মরুর মতো চোখ, টিন ছালা আর ডালাই দেওয়া গড়োয়া বড় বাড়ি, বাবা চাচার মিলিত সংসার, চাচা আছে, চাচি আছে, চাচাতো ভাই বোন, নিজের মায়ের পেটের একমাত্র ভাই আর ভাইয়ের বউ। ভাইয়ের বাচ্চা কাচ্চা হয়েছে নিশ্চয়,
তারা কেমন আছে, ভালো আছে তো? ভাইয়ের মেয়ে হলো হয়তো আমার মতো হয়েছে দেখতে। ফুফু চোখ পেয়েছে মনে হয়। না না, এই রং যেন কোনো দুশ্মনও না পায়। এই অবেলায় জীবন যেন আমার জন্মের শত্রুরও না হয়। আমার মায়ের আধা পাকা চুলে এখন নিশ্চয়ই পাক ধরেছে। দপদপে সাদা চুল তার। আর বাবা, সে আমাকে মেনে নিবে দেখে? আমাকে জড়িয়ে নিবে ঠিক আমার ছোটবেলার মতো, নাকি আবারও আমাকে তাড়িয়ে দিবে? কেন তাড়িয়ে দিবে সে? আমি কান্নায় ভেঙে পড়লাম। হাউমাউ করে কান্না যাকে বলে। কান্না করতে করতে কখন যে আরাফের বুকে মাথা রেখে কান্না করতে লাগলাম খেয়াল নেই। আন্টি উঠে এসে আমার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর বললেন, একবার যা না মা, গিয়ে দেখে না হয় আয়। কান্না করছো কেন মা? সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো, কান্না করো না কেমন? রাতের খাওয়া শেষে আরাফ আর আন্টি দুজনে মিলে ঠিক করলেন আগামীকালে যাব আমি বাড়িতে, আমার নিজের বাড়িতে, আমার বাবা মায়ের কাছে। আমি আন্টির অসুস্থতার কথা বললে আন্টি বললেন, এই 2-1 দিনে কিচ্ছু হবে না। আমি ভয়ে ভয়ে আন্টিকে আবার বললাম, আজ এত বছর পর সিলেটে ফিরে গিয়ে কি আমি আমার সবাইকে খুঁজে পাবো? যদি তারা আমাকে মেনে না নেয়, যদি আমাকে কিছু বলে? আন্টি মুখে একটা হাসি এনে বললেন, কিচ্ছু হবে না, শুধু একবার গিয়ে দেখ। সে রাত আমার কাছে এক দীর্ঘ রাত মনে হলো। 2 চোখ জুড়ে আমার ঘুম এলো না। আমার এক জীবন পর আবারও আমার নেড়ে ফিরে যেতে ইচ্ছে করছে। না না, কোনো কিছু চাইতে নয়, নয় কোনো দাবি কিংবা অধিকার আদায়ের জন্য। আমি যাচ্ছি শুধু আমার অন্তরের টানে, আমার ছেলের বলায়। সকাল 7টায় আরাফের ডাকে ঘুম ভাঙল। রাতে ঘুমিয়েছি কখন টেরই পাইনি। আমি উঠে বসলাম খাটে। আরাফ বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। ঢাকা থেকে সিলেট যেতে যেতে 6-7 ঘন্টা লাগবে গাড়িতে। লম্বা একটা জার্নি, সকাল সকাল বের হতে হবে। আমি একটা হালকা নীল রঙের শাড়ি পরলাম, হাতে ব্যাগ নিলাম, নাস্তা রেডি করা ছিল আগেই। আন্টিকে নিয়ে খেলাম। যাওয়ার আগে আন্টি বললেন, যাই হোক আর হবে, জেনে রেখো অহনা, একদিন তুমি আমার কাছে এসেছিলে ভাগ্যের পরিহাসে, আর আজ আমি আমার ভাগ্যের কারণে তোমাকে কাছে চাই। এই অবাগা মাকে শেষ বয়সে একা করে যাস না সব কিছু পেয়ে। আর যদি সব কিছু নাও পাস, আর পরেও মনে রাখিস এই মায়ের কাছেই তোর সব, তুইও আমার সব কিছু। আন্টির চোখে জল চলে আসে। এই এক জীবনে এমন কথা কখনোই আমি আন্টির থেকে শুনিনি, কখনোই না। কোনোদিন তিনি আমাকে আপন ভাবতে পারেননি। আর আজ সত্যি কি তিনি আমাকে আপন ভাবছেন, কাছে টেনে নিচ্ছেন নিজের? আমি গাড়িতে গিয়ে বসলাম। আরাফও বসলো। আরাফ আমাকে বলল, এত চিন্তা কিসের মা, সব কিছু ভালোর জন্যই হবে, দেখো, দেখবা আমরা সব কিছুই ফিরে পাবো। আবার আবার নতুন করে সব কিছু হবে, যে কোনো দুঃখ থাকবে না, কোনো অভিমান থাকবে না, কোনো কষ্টের ছোঁয়া থাকবে না, শুধু পূর্ণ থাকবে ভালোবাসায়, মমতায়, আর কিছু হবে না। কখন যে 6টা ঘন্টা ছিল গেল বুঝতে পারিনি। সিলেট স্টেশনের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ঢুকলো। এই একই স্টেশন আজ দীর্ঘ 1.5 যুগ পর দেখছি আমি। এই স্টেশন দিয়ে আমি 1.5 যুগ আগে আমার ছেলেকে পেটে নিয়ে সিলেট ছেড়েছিলাম আমার জন্মস্থান। আর আজ আবারও ভাগ্য আমাকে মুখোমুখি দাঁড় করালো এর। জীবন যেন আয়নার মতো, জীবনে বারে বারে ফিরে আসে। এ যেন এক অদ্ভুত আয়না মহল। তো ভিউয়ার্স, গল্পটি আগামী পর্বে শেষ করে দেওয়া হবে। আগামী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।